শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে এক অদৃশ্য সাইকো কিলার। সে নিজ হাতে কাউকে খুন করে না, বরং তার বলা কয়েকটা সাধারণ কথায় মানুষকে ভয়ঙ্কর খুনিতে পরিণত করে। এরপর সে সাধারণ মানুষগুলো হাসি মুখে নিজের সবচেয়ে কাছের মানুষদের গলা কেটে হত্যা করতে শুরু করে, আর প্রত্যেকটা লাশের গলায় তার একটা নির্দিষ্ট ক্রস চিহ্ন এঁকে রেখে যায়। কিন্তু সেই কিলার এমন কি বলে যাতে মানুষরা আর নিজের হিতাহিত জ্ঞানে থাকে না? এর উত্তর পেতে চলো শুরু করি খুবই রুদ্ধশ্বাস মাস্টারপিস মুভি কিওরের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা পরিচিত হই কেনিচি তাকাবে নামের এক তুখোর গোয়েন্দার সাথে। প্রফেশনাল লাইফে সে বেশ সাকসেসফুল হলেও ব্যক্তিগত জীবনে তাকাবে কিন্তু বেশ আপসেট, কারণ তার স্ত্রী ফুমি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়া নামের একটা জটিল মানসিক রোগে ভুগছে। ডিমেনশিয়া হলো এমন এক রোগ যার ফলে রোগীরা প্রতিদিন ছোটখাটো ঘটনাগুলো খুব সহজেই ভুলে যায়। তো এই রোগের ট্রিটমেন্ট নেওয়ার জন্য ফুমিকে নিয়মিত একজন ডক্টরের কাছে যেতে হয়। স্ত্রীর এই অবস্থা দেখে তাকাবের ভিতর থেকে ভেঙে পড়লেও সে নিজের কাউকে প্রকাশ করে না। সেদিনও ফুমি ডক্টর চেম্বারে বসে নিজের সিরিয়ালের জন্য ওয়েট করছিল। সময় কাটানোর জন্য সে সামনের টেবিল থেকে ব্লু বিয়ার্ড নামের একটা বই হাতে তুলে নেয়। বইটা সে বেশ মনোযোগ দিয়ে পড়তে থাকে। এরপর ডক্টর যখন তার চেক আপ করতে আসে তখন কথার মাঝে ফুমি হঠাৎ একটা অদ্ভুত কথা বলে বসে। সে ডক্টরকে অবাক করে দিয়ে জানায় যে আমি জানি এই গল্পের শেষে ঠিক কি হতে চলেছে, কারণ প্রধান চরিত্রটা শেষমেশ তার স্ত্রীর হাতেই খুন হবে। এখন ফুমির মুখের এমন খাপছাড়া কথা শুনে ডক্টর নিজেও বেশ চমকে যায়। তবে সে কেন এমন কথা বলছে তার পিছনের রহস্য আমরা মুভির একদম শেষ দিকেই জানতে পারবো। যাই হোক, এই ঘটনার পরে আমাদের সিন শিফট হয়ে সরাসরি চলে যায় তাকাবের কাছে। তাকাবেকে আমরা দেখি একটা জঘন্য মার্ডার ইনভেস্টিগেশন করার জন্য ক্রাইম স্পটে পৌঁছাতে। সেখানে প্রাথমিক তদন্ত শেষে সে জানতে পারে যে গত রাতে একজন প্রস্টিটিউট এখানে খুন হয়েছে, আর যে লোকটা এই খুনটা করেছে তার নাম হলো কুয়ানো। গত রাতে এই কুয়ানো মেয়েটাকে নিয়ে ওই রুমে রাত কাটিয়েছিল, কিন্তু এরপরে কোনো এক অজানা কারণে সে ওই মেয়েটার মাথায় পাইপ দিয়ে বাড়ি মেরে তাকে ঠান্ডা মাথায় খুন করে ফেলে। মেয়েটার বডির দিকে তাকাতে ডিটেকটিভ তাকাবের চোখ রীতিমতো আটকে যায়, কারণ সেখানে ভিকটিমের গলার উপর থেকে একদম বুক পর্যন্ত খুব নিখুঁতভাবে ক্রস বা এক্স চিহ্ন এঁকে দেওয়া আছে। মানে বুঝতেই পারছো ভেতরে কতটা আক্রোশ থাকলে একটা মানুষ এভাবে একটা তাজা প্রাণকে বিভৎসভাবে ছিঁড়ে ফেলতে পারে। তবে একজন ডিটেকটিভ হিসেবে তাকাবের এখনো অনেক কিছু জানতে হবে, তাই আরো ডিটেলস ইনফরমেশন বের করার জন্য সে ওই এলাকায় একটা সার্চ অপারেশন শুরু করে দেয়। এভাবে চারিদিকে খুঁজতে খুঁজতে তাকাবে এমন একটা দৃশ্য দেখে যা সে একদমই আশা করেনি। সে দেখতে পায় কুয়ানো নামের সে সাইকো কিলার ক্রাইম স্পট থেকে কিছুটা দূরে একটা চিপায় একদম নগ্ন অবস্থায় বসে রয়েছে। আসলে এত বড় একটা খুনের পরেও কুয়ানো সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা করেনি, এমনকি সে নিজের অপরাধ ঢাকার জন্য বডিটাকে লুকানোরও কোনো উদ্যোগ নেয়নি। এর বদলে সে কেন নিজেকে একদম গুটি সুটি মেরে প্রচন্ড আতঙ্ক নিয়ে সেখানে বসে থাকে, এর কোনো উত্তর তাকাবের কাছে নেই। তো এরপরেই তাকাবে ইনভেস্টিগেশন শেষ করে মেয়েটার বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। পোস্টমর্টমের কাজ শেষ করার পর তাকাবে তার কেসের ফাইল নিয়ে সোজা পুলিশ স্টেশনে আসে। সেখানে আসার পর আমাদের পরিচয় হয় মাকাতো সুকুমা নামের একজন সাইকোলজিস্টের সাথে। পেশায় সাইকোলজিস্ট হওয়ার পাশাপাশি এই মানুষটা ছিল ডিটেকটিভ তাকাবের একজন বেস্ট ফ্রেন্ড। আসলে টোকিও শহরে গত 2 মাস ধরে বেশ কিছু অদ্ভুত রকমের হত্যাকাণ্ড চলছে, যার মধ্যে আজকে পাওয়া এই কুয়ানো কেসটা ছিল একেবারে লেটেস্ট একটা ঘটনা। এই প্রত্যেকটা খুনের ঘটনাকে অদ্ভুত বলার পিছনে পুলিশের কাছে কিন্তু বেশ একটা স্ট্রং লজিক রয়েছে। যেমন অপরাধীরা অপরাধ করার পরপরই খুব শান্তভাবে সেটা পুলিশের কাছে স্বীকার করে নিচ্ছে। তাদের নিজেদের এই জঘন্য কাজের জন্য তারা আবার যথেষ্ট অনুতপ্ত হয়। কিন্তু পুলিশ যখন তাদের জেরা করে জিজ্ঞেস করে যে কেন তোমরা এই মানুষগুলোকে খুন করেছো, তখন তারা বেশ বিভ্রান্ত হয়ে জবাব দেয়, আমি সত্যিই জানি না কেন আমি এই কাজটা করলাম। এখন এই প্রত্যেকটা মার্ডার কেসে খুনি এবং ভিকটিম সম্পূর্ণ আলাদা মানুষ হলেও তাদের খুনের ধরন কিন্তু একদমই সেম। প্রত্যেকটা খুনেই তাদের ভিকটিমের গলার উপরে ওই অদ্ভুত এক্স চিহ্নটা এঁকে দিয়েছে। ফলে প্রত্যেকটা ক্রাইম সিন থেকে পুলিশ অবিকল সেম অবস্থায় এই নির্দিষ্ট বিষয়গুলো খুঁজে পাচ্ছে। তাকাবে আর তার বন্ধু সুকুমা মিলে এই কেসের নানা দিক নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করতে থাকে। কথার এক পর্যায়ে সুকুমা বেশ সিরিয়াস হয়ে বলে, আমার মনে হয় লুসিফার বা শয়তান
নিজেই হয়তো কিলারদের উপরে ভর করেছে। এখন সুকুমারের ধারণা এই অদৃশ্য শক্তি হয়তো সাধারণ মানুষদের দিয়ে এই নৃশংস হত্যাযজ্ঞ চালাতে প্রতিনিয়ত বাধ্য করছে। যদিও তার এই থিওরি সাইকোলজিক্যাল দিক থেকে বেশ হাইপোথেটিক্যাল, কিন্তু তবুও বর্তমান সিচুয়েশনে এমনটাই মনে হচ্ছিল। মানুষ সাধারণত মনে করে যে একটা অপরাধের পিছনে অবশ্যই কোনো একটা নির্দিষ্ট কারণ বা অর্থ লুকিয়ে থাকে, কিন্তু তারা এটা একবারও জানে না যে বেশিরভাগ সময় এইসব জঘন্য ঘটনার পিছনে তেমন কোনো লজিকই থাকে না। তার মানে বুঝতেই পারছো, একটা বেশ জটিল আর রহস্যময় কেস আমাদের ডিটেকটিভ তাকাবের হাতে এসে পৌঁছে গেছে। তাই সারাক্ষণ তাকে এই হত্যাকাণ্ডগুলোর পিছনের আসল রহস্য নিয়ে চিন্তায় ডুবে থাকতে হয়। কিন্তু ওই অদ্ভুত ক্রস চিহ্নটা ছাড়া আর কোনো ক্লু সেই কেসের মধ্যে খুঁজে বের করতে পারছে না। তাকাবের মনে বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আলাদা আলাদা মানুষ কেন হুবহু একই রকমের মোটিভ নিয়ে খুনগুলো করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সে নিজের অজান্তে এমন এক সাইকোলজিক্যাল গেমের শিকার হতে চলেছে যা তার পুরো জীবন ধ্বংস করে দেবে। এবার শহরের কোলাহল ছেড়ে আমরা চলে আসি সমুদ্রের ধারের এক শান্ত ও নির্জন পরিবেশে। সেখানে বালুচরে বসে টেরু হানুকা নামের একজন স্কুল শিক্ষক আপন মনে কিছু একটা লেখালেখি করছিল। চারিপাশের পরিবেশটা বেশ শান্ত হলেও এই নির্জনতা খুব বেশি স্থায়ী হয় না, কারণ কিছুক্ষণ পরে এক অদ্ভুত লোক সেখানে এসে তার সামনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। ওই অচেনা লোকটাকে দেখে স্পষ্ট মনে হচ্ছিল যে সে নিজের স্মৃতি থেকে কিছু একটা আপ্রাণ মনে করার চেষ্টা করছে। সে বারবার এদিক সেদিক উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি করে আবারও টরুর কাছে ফিরে আসে। এরপর সে টরুকে বেশ কিছু অদ্ভুত আর অবান্তর প্রশ্ন করতে শুরু করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে প্রশ্নগুলো সে একবার করছিল, কিন্তু একটু পরপরই ঠিক একই প্রশ্ন সে বারবার রিপিট করতে থাকে। এখন এই লোকটার ভবঘুরে ও বিভ্রান্তকর অবস্থা দেখে টরুর মনে বেশ মায়া জন্মায়। তাই সে পরম মমতায় লোকটাকে জিজ্ঞেস করে যে সে কোথা থেকে এসেছে এবং তার আসল নাম কি। কিন্তু স্মৃতিভ্রম হওয়া ওই লোকটা নিজের সম্পর্কে তখন কোনো সঠিক তথ্যই দিতে পারছিল না। ফলে এক প্রকার বাধ্য হয়ে টরু ওই অচেনা লোকটাকে নিজের সাথে করে বাসায় নিয়ে আসে। তার মূল উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র এই অসহায় লোকটাকে একটু সাহায্য করা। এবার বাসায় নিয়ে আসার পর টরু হঠাৎ লোকটার জ্যাকেটে একটা নেম ট্যাগ লাগানো দেখতে পায়। সেখানে মামিয়া নামের একটা শব্দ বেশ স্পষ্ট অক্ষরে লেখা ছিল। ফলে সে ধরে নেয় যে এটাই হয়তো এই মানুষটার আসল পরিচয়। এরপর সে মামিয়াকে পরামর্শ দেয় পুলিশের সাথে যোগাযোগ করতে, যাতে তার আত্মীয় স্বজনের খোঁজ দিতে পারে। কিন্তু মামিয়াকে দেখা যায় যে টরুর কথায় সে কোনোভাবে রাজি হচ্ছে না, বরং সে টরু এবং তার স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের জীবন জানার জন্য বেশ মরিয়া হয়ে ওঠে। যার কারণে টরুর মনের ভিতরে হঠাৎ এই লোকটাকে নিয়ে বেশ কিছু সন্দেহ দানা বাঁধতে থাকে। কিন্তু ঠিক তখনই পুরো ঘটনার মোড় সম্পূর্ণ ভিন্ন ও ভয়ঙ্কর একটা দিকে ঘুরে যায়। মামিয়া হঠাৎ তার পকেটে থাকা একটা লাইটার বের করে আগুন জ্বালায়, আর সেই উজ্জ্বল আগুনের আলোয় টরু যখন মামিয়াকে দেখতে পায় তখন সে তার প্রতি অদ্ভুত রকমের একটা মুগ্ধতা আবিষ্কার করে। আর চোখের পলকেই এই সহজ সরল শিক্ষকটা একটা ভয়ানক হিপনোটিজমের শিকার হয়ে পড়ে। এখন মামিয়ার ওই সম্মোহনের ফলে টরুর সাথে ঠিক কি হতে যাচ্ছে সেটা জানার আগে আমরা আবারও তাকাবের কাছে ফিরে যাই। সেদিন রাতে ডিটেকটিভ তাকাবে তার স্ত্রী ফুমির সাথে ডিনারে বসে খাবার খাচ্ছিল। ফুমির মানসিক অবস্থা এমনি ভালো না থাকায় তাকাবে তাকে নিয়ে বেশ চিন্তিত সময় পার করে। খাবার খেতে খেতে ফুমি তাকে বলে যে তার দীর্ঘদিন কোথাও ঘুরতে যাচ্ছে না, তাই তাকাবের এই বর্তমান কেসটা শেষ হওয়ার পর যেন তাকে নিয়ে একটা ট্যুরে যাওয়া হয়। স্ত্রীর এমন আবদার শুনে তাকাবে কোনোভাবে তাকে হতাশ করতে চায় না। সে ফুমির কথায় রাজি হয়ে যায় এবং তাকে নিজ থেকে একটা ডেস্টিনেশন চুজ করতে বলে। কিন্তু এই প্ল্যান যে কি ভয়ঙ্কর একটা দুঃস্বপ্নে পরিণত হবে তা তারা কেউ জানতোই না। এদিকে পরের দিন সকালে তাকাবে আরো একটা জঘন্য হত্যাকাণ্ডের খবর জানতে পারে। জানা যায় টরু হানুকা নামের সেই শিক্ষকটা কোনো এক অজানা কারণে তার নিজের স্ত্রীকে হত্যা করেছে। খবর পেয়ে তাকাবে যখন ইনভেস্টিগেশন করতে যায় তখন সে জানতে পারে যে এই ঘটনাটাও আগের মার্ডারগুলোর মতনই একই প্যাটার্নে করা। ভিকটিমের গলার ধমনীগুলো ঠিক আগের মতোই এক্স শেপে কাটা হয়েছে। পুলিশ যখন হানুকাকে জোর করে তখন সে নির্দ্বিধায় নিজের অপরাধ স্বীকার করে নেয়। সে পুলিশকে জানায় যে খুন করার সময় কাজটা তার কাছে একদম ঠিক বলে মনে হচ্ছিল, কিন্তু অপরাধী নিজেই জানে না যে কেন সে নিজের ভালোবাসার মানুষকে এত নৃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল। এখন হানুকার মুখের এই অদ্ভুত কথা শুনে তাকাবের মনের ফ্রাস্ট্রেশন আরো বাড়তে থাকে, কারণ প্রত্যেকটা কিলার একই কথা বলছে, কিন্তু তাদের মোটিভ বের করা একবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
তাই সে তার বন্ধু সুকুমারের থিওরির উপর এবার অনেকটাই গুরুত্ব দিতে শুরু করে। তাকাবে ভাবতে থাকে যে সত্যি কি মানুষ শয়তানের প্ররোচনা এরকম করছে, নাকি এর পিছনে অন্য কোনো সাইকোলজিক্যাল ব্যাপার আছে। ঠিক এই সময় ওয়েদা নামের এক পুলিশ কর্মকর্তাকে রাস্তায় টহল দিতে দেখা যায়। হঠাৎ ওয়েদা লক্ষ্য করে যে একটা পরিত্যক্ত বাড়ির ছাদে এক লোক বিপজ্জনকভাবে বসে আছে, আর এই বসে থাকা লোকটাই ছিল সেই রহস্যময় ছেলে মামিয়া। তাকে এভাবে বসে থাকতে দেখে পুলিশরা ধরে নেয় যে এই লোক হয়তো আত্মহত্যা করতে চলেছে। তাই নিজের ডিউটির অংশ হিসেবে সে দ্রুত ছুটে যায় ওই ছাদের দিকে। এবার ছাদের উপরে গিয়ে ওয়েদা যখন তাকে সাহায্য করার জন্য হাত বাড়ায়, ঠিক তখনই ঘটনা অন্যদিকে মোড় নেয়। মামিয়া হুট করে ছাদের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়, তবে ভাগ্যক্রমে সে বেঁচে গেলেও নিচে পড়ার কারণে তার পায়ের গোড়ালিটা মারাত্মকভাবে মুচকে পড়ে। এরপর ওয়েদা তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য কাছের একটা পুলিশ আউটপোস্টে নিয়ে আসে। সেখানে মামিয়ার কাছে তার পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হলে সে আবারও অদ্ভুত আচরণ শুরু করে দেয়। সাগর পাড়ে বসে থাকার সময় হানাওকার সাথে সে যেভাবে ভব ঘুরে আচরণ করছিল, ঠিক তেমনটাই সে ওয়েদার সাথেও করতে থাকে। বারবার প্রশ্ন করার পরেও মামিয়া যখন কিছুই বলতে পারে না, তখন বাধ্য হয়ে ওয়েদা অন্য একটি স্টেশনে ফোন দিয়ে তার সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা করতে শুরু করে। এভাবে ওয়েদা যখন স্টেশনে ফোন করে মামিয়ার ব্যাপারে খোঁজ নিচ্ছিল, তখন মামিয়া বেশ শান্তভাবে সেখানে বসেছিল। চারিপাশের পরিবেশটা তখন অদ্ভুত রকমের নিস্তব্ধ, আর সেই সাথে বাইরে হালকা বৃষ্টির একটা শব্দ শোনা যাচ্ছিল। এমন সময় মামিয়া ওয়েদার দিকে তাকিয়ে খুব ক্যাজুয়ালি কিছু উল্টাপাল্টা প্রশ্ন করা শুরু করে দেয়। বারবার সে ওয়েদাকে জিজ্ঞেস করে যে সে আসলে কে আর কেন পুলিশ বক্সে তাকে আটকে রাখা হয়েছে। ওয়েদা তার কথায় বিরক্ত হয়ে তাকে চুপচাপ বসে থাকতে বলে। এরপর কথার এক পর্যায়ে মামিয়া তার পকেট থেকে সেই চিরচেনা লাইটারটা বের করে আগুন জ্বালায়, আর এই লাইটারের আলো এবং তার কথার জাদুতে ওয়েদা নিজের অজান্তে ভয়ানক এক হিপনোটিজমের ফাঁদে পা দেয়। মামিয়া তাকে খুব নরম সুরে বোঝাতে থাকে যে তার ভিতরে জমে থাকা ক্ষোভগুলো আর লুকিয়ে রাখা ঠিক হবে না। এদিকে তাকাবে আর সুকুমা এই সিরিয়াল কিলিং এর পিছনে হিপনোটাইজের কোনো কানেকশন আছে কিনা তা নিয়ে গভীর আলোচনা করতে থাকে। সুকুমা তাকাবেকে জানায় যে হিপনোটিজম দিয়ে কাউকে তার নিজস্ব মোরালিটির বাইরে কোনো কাজ করানো একেবারেই অসম্ভব। অর্থাৎ কেউ যদি মনে করে যে খুন করা পাপ, তবে তাকে হিপনোটাইজ করে খুন করানোটা বেশ কঠিন। তাছাড়াও ভিকটিমের গলার ওই অদ্ভুত ক্রসটা খোদাই করার মতন ইনস্ট্রাকশন মানুষের ব্রেনে সেট করাটা তো আরো বেশি চ্যালেঞ্জিং। এখন এর জন্য অসম্ভব রকমের দক্ষতা প্রয়োজন, যা শুধুমাত্র একজন প্রফেশনাল হিপনোটিস্টই করতে পারে। মানে বুঝতেই পারছো, সাইকোলজির ভাষায় ব্যাপারটা যতটা সহজ মনে হয়, বাস্তবে সেটা মোটেও ততটা সহজ কাজ ছিল না। কিন্তু সুকুমার এই সাইকোলজিক্যাল থিওরিটাকে পুরোপুরি ভুল প্রমাণ করে দেয় ওই পুলিশ অফিসার ওয়েদা। কেননা সে হিপনোটাইজ হওয়ার কিছুক্ষণ পরেই নিজের কলিগকে খুব ঠান্ডা মাথায় গুলি করে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরপর আগের ঘটনাগুলোর মতোই সে ভিকটিমের গলায় একটা নিখুঁত ক্রস চিহ্ন এঁকে দেয় কোনো রকম দ্বিধা ছাড়া। এই ঘটনার পর মামিয়ার মানসিক অবস্থা স্বাভাবিক না থাকায় তাকে চিকিৎসার জন্য পুলিশের একটা মেন্টাল হসপিটালে শিফট করে ফেলা হয়। সেখানে আকিকো নামের এক ফিমেল ডক্টরের কাছে শুরু হয় তার ট্রিটমেন্ট। এখানে মামিয়াকে দেখে আকিকোর কিন্তু বেশ পছন্দ হয়ে যায়, তাই সে তার পেশেন্টের সাথে মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে কথা বলে। আর এই সাধারণ কথা বলাটাই একসময় তাদের মধ্যে একটা মারাত্মক সাইকোলজিক্যাল নেশার মতন পরিণত হতে শুরু করে। এভাবেই হসপিটালের ওই কেবিনে মামিয়া খুব চালাকের সাথে আকিকোর ভিতরের ক্ষোভগুলোকে ট্রিগার করতে থাকে। সে আকিকোর চোখের দিকে তাকিয়ে বলে, তুমি তো একজন সার্জন হতে চেয়েছিলে, তাই না? কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজ তোমাকে সার্জন হতে দেয়নি, কারণ তারা ভাবে নারীরা জাস্ট নিচু জাতের। মামিয়ার মুখের এই কথাগুলো শুনে আকিকো ভিতর থেকে প্রচন্ডভাবে রিয়াক্ট করে ওঠে। সে তার প্রফেশনাল লাইফের বঞ্চনা আর সমাজের প্রতি জমে থাকা রাগগুলোকে আর আটকে রাখতে পারে না। এভাবেই মামিয়া তার কথার জাদুতে আকিকোকেও হিপনোটাইজ করে নিজের পরবর্তী সাইকো কিলার হিসেবে পুরোপুরি প্রস্তুত করে ফেলে। এরপর আকিকো দেওয়ালে একটা ক্রস চিহ্ন আঁকে এবং তাকে দেখে মনে হয় সে যেন জীবনের সবচেয়ে বড় মুক্তিটা খুঁজে পেয়েছে। যাক, এদিকে ওয়েদার করা খুনের খবরটা জানাজানি হলে তাকাবে আর সুকুমা দ্রুত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছুটে যায়। ডিটেকটিভদের জেরার মুখে ওয়েদা খুব শান্ত গলায় স্বীকার করে যে সে তার কলিগকে নিজ হাতেই হত্যা করেছে। এখানে তাকাবে যখন বেশ রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে, কেন তুমি তাকে খুন করলে? তখন ওয়েদা একদম নির্বাক ভাবে উত্তর দেয়, আমি লোকটাকে
মামিয়াকে একদমই সহ্য করতে পারতাম না। সে পুলিশকে আরও জানায় যে এই খুনের পিছনে তার কোনো তাৎক্ষণিক রাগ কাজ করেনি, বরং সে একদম চিন্তা ভাবনা করেই কাজটা করেছে। ঠিক এই কথাগুলো এমন ঠান্ডা মাথায় শুনে তাকাবে আর সুকুমা তো রীতিমতো অবাক হয়ে যায়। তখন সুকুমা বুঝতে পারে যে ওয়েদা হয়তো সত্যি কোনো ভয়ানক হিপনোটিজমের শিকার। তাই সে ওয়েদাকে একটা লাইটারের আগুন দেখিয়ে টেস্ট করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই আর একটা ভয়ানক খবর তাকাবার কাছে এসে পৌঁছায়। হিপনোটাইজ হওয়া সেই ফিমেল ডক্টর আকিকো একটা পাবলিক টয়লেটের মধ্যে একজনকে মার্ডার করে বসে আছে। সেও আগের কিলারদের মতন লাশের উপরে ক্রস চিহ্ন খোদাই করেছিল। এই খুনের ঘটনা জানতে পেরে তাকাবো দ্রুত ক্রাইম স্পটের দিকে রওনা হয়ে যায়, কিন্তু মাঝপথে সে খবর পায় যে মামিয়ার সাথে ওয়েদা এবং আকিকোর দুজনের একটা স্ট্রং কানেকশন রয়েছে। আর এই খবরটা পাওয়ার পর তাকাবে কনফার্ম হয়ে যায় যে সে অবশেষে এই সিরিয়াল কিলারকে খুঁজে পেয়েছে। তাই সে একটু দেরি না করে মামিয়াকে ধরতে সরাসরি ওই হসপিটালের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে মামিয়াকে অ্যারেস্ট করে আর পুলিশ কাস্টাডিতে নিয়ে আসে। এবার ইন্টারোগেশন রুমে বসে তাকাবে মামিয়াকে সেই সিরিয়াল মার্ডারগুলোর ভিকটিমদের ছবি দেখাতে থাকে, কিন্তু মামিয়া ছবিগুলোর দিকে তাকিয়ে একদম নির্বাক ভঙ্গিতে বলে যে সে এদের কাউকেই চেনে না। সে নিজে কে বা কোথা থেকে এসেছে সেই সাধারণ প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারে না। উল্টো সে তাকাবাকে উদ্দেশ্য করে এমন সব অদ্ভুত প্রশ্ন করতে শুরু করে যা শুনে যে কারো মাথায় পুরো গরম হয়ে যাবে। এখানে মামিয়া তাকাবের চোখের দিকে তাকিয়ে একদম শান্ত গলায় বলে, তোমার স্ত্রী কেমন আছে? আসলে অসুস্থ স্ত্রীর যত্ন নেওয়াটা নিশ্চয়ই খুব কঠিন কাজ, তাই না? মামিয়ার মুখে নিজের স্ত্রীর কথা শুনে ডিটেকটিভ তাকাবের মেজাজ রীতিমতো বিগড়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে এই ভবঘুরে লোকটা তার পার্সোনাল লাইফের এত সেন্সিটিভ ইনফরমেশন পেলটা কি করে। তাই সে প্রচন্ড রেগে গিয়ে মামিয়ার কলার চেপে ধরে তাকে মারতে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সুকুমা দ্রুত রুমে প্রবেশ করে। সে এসে তাকাবেকে থামায় এবং তাকে একটু শান্ত হওয়ার পরামর্শ দেয়। এখানে সুকুমা বুঝতে পারে যে এই লোকটার মধ্যে ভয়ানক রকমের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কাজ করছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে মামিয়াকে আপাতত তার নিজের হেফাজতে রাখাই সবচেয়ে বেশি নিরাপদ হবে। এদিকে ইন্টারোগেশন রুমের ওই ঘটনার পর তাকাবে বেশ ক্লান্ত হয়ে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়ি ঢুকে সে তার স্ত্রী ফুমিকে কোথাও খুঁজে পায় না। স্ত্রীর এই আকস্মিক নিখোঁজ হওয়ার ব্যাপারটা তার মনে একটা অজানা আতঙ্কের জন্ম দেয়। তাই তো সে পাগলের মতন ফুমিকে খুঁজতে রাতের বেলায় বাইরে বেরিয়ে পড়ে। এভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা নির্জন রাস্তায় ফুমিকে একদম একা দাঁড়িয়ে থাকতে দেখে সে স্বস্তির নিঃশ্বাস নেয়। আসলে ফুমি তাদের আসন্ন ট্যুরের জন্য কিছু একটা কেনাকাটা করতে বাইরে বেরিয়েছিল, কিন্তু ডিমেনশিয়ার কারণে সে বাড়ির রাস্তা ভুলে গিয়ে এই অচেনা জায়গায় পথ হারিয়ে ফেলেছে। তখন ফুমি বেশ অপরাধবোধ নিয়ে তাকাবেকে বলে, আমাদের আর কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই, শুধু শুধুই তোমাকে আমি জাস্ট বিরক্ত করব। কিন্তু তাকাবে তার স্ত্রীকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেয় আর বলে, তুমি আমাকে মোটেও বিরক্ত করো না, আমরা পরবর্তী ছুটিতে খুব সুন্দর একটা জায়গায় নিশ্চয়ই যাব। যাই হোক, পরের দিন সকালে পুলিশ স্টেশনে গিয়ে তাকাবে মামিয়ার জব্দ করা জিনিসপত্রগুলো খুব গভীরভাবে চেক করতে থাকে। মামিয়াকে যখন মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হয় তখন তাকাবে তার পিঠে একটা বড়সড় পুরো দাগ দেখতে পায়। এই দাগটা দেখে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছিল যে কোনো গরম ধাতব বস্তু দিয়ে তার পিঠটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন মামিয়ার সাথে এমন ভয়ঙ্কর ঘটনা কেনই বা ঘটলো সেটা নিয়ে তাকাবার মনে একটা বড় কৌতূহল তৈরি হয়। তাই সে মামিয়ার ব্যাকগ্রাউন্ড নিয়ে আরো বিস্তারিত একটা ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এভাবেই অনুসন্ধান করতে করতে তাকাবে একটা পরিত্যক্ত জাঙ্কইয়ার্ড বা ভাগাড়ের মতন জায়গায় এসে পৌঁছে যায়। এখানে সে জানতে পারে যে মামিয়া একসময় এখানেই কাজ করত এবং বিনিময়ে জাস্ট দুবেলা খাবার পেত। ওই পরিত্যক্ত বিল্ডিংটার স্যাঁতসেঁতে একটা অন্ধকার রুমে ঢুকে তাকাবে খুব সাবধানে তল্লাশি করা শুরু করে। ঘরের চারপাশের পরিবেশটা ছিল চরম অস্বাস্থ্যকর আর সেখানে একটা অদ্ভুত রকমের দুর্গন্ধ ছড়িয়েছিল। সে দেখতে পায় ওই রুমের ভিতরে অনেকগুলো খাঁচায় কিছু পশুকে বেশ নিষ্ঠুরভাবে আটকে রাখা হয়েছে। এছাড়াও এর পাশাপাশি সেখানে সাইকোথেরাপি এবং মনস্তাত্ত্বিক বিষয়ক বেশ কিছু পুরানো বইও ছড়িয়ে ছিটিয়ে ছিল। সে বইগুলোর পাতা ঘাটাঘাটি করে সে কয়েকটার ভিতরে মেসমারিজম সম্পর্কে বেশ কিছু ভয়ানক তথ্য লেখা দেখতে পায়। এই মেসমারিজম আসলে সাধারণ কোনো হিপনোটাইজ নয়, বরং মানুষের অবচেতন মনকে পুরোপুরি কন্ট্রোল করার একটা প্রাচীন কালো জাদু। এরপর সে ওই ঘরের সাথে থাকা একটা ছোট্ট বাথরুমে গিয়ে ঢোকে এবং সেখানে একটা বিভৎস দৃশ্য আবিষ্কার করে। তাকাবে দেখতে পায়
খুব নিপুণভাবে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একটা বাদুড়ের কঙ্কাল সেখানে ঝুলছে। আর সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো ওই কঙ্কালের গায়ে রয়েছে সেই নিখুঁত ক্রসের চিহ্ন। এই আলামতগুলো দেখে তাকাবের কাছে একদম পরিষ্কার হয়ে যায় যে মামিয়া কোনো সাধারণ মানুষ নয়, বরং সেই হচ্ছে একজন মাস্টারমাইন্ড হিপনোটিস। এই সমস্ত ভয়ানক আর ডার্ক ইনফরমেশন জোগাড় করে তাকাবে দ্রুত তার বন্ধুর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু স্টেশনে যাওয়ার আগেই হঠাৎ করে তার স্ত্রী ফুমির জন্য মনে একটা অদ্ভুত ভয় কাজ করতে থাকে। তাই সে অনেক তড়িঘড়ি করেই ওই পরিত্যক্ত স্থান থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। কিন্তু বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে সে এমন একটা দৃশ্য দেখে যার জন্য সে মানসিকভাবে একেবারে প্রস্তুত ছিল না। সে দেখতে পায় তার ভালোবাসার মানুষ ঘরের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে মারা পড়েছে। এই ভয়ানক দৃশ্য দেখে তো তাকাবে চিৎকার করে ওঠে এবং ফুমির বডি নামানোর জন্য পাগলের মতো ছুটে যায়। কিন্তু ঠিক তখনই সে চোখের পলক ফেলতে বুঝতে পারে যে পুরো ব্যাপারটা আসলে তার মস্তিষ্কের একটা ভয়ানক হ্যালুসিনেশন ছিল। ফুমি এখনো দ্বীপে বেঁচে আছে এবং সে রান্নাঘরে দাঁড়িয়ে তাকাবের জন্য রাতের খাবার তৈরি করছে। এখানে নিজের এই ভয়ানক হ্যালুসিনেশনের কথা কিন্তু সে ফুমিকে ঘুণাক্ষরেও বুঝতে দেয় না। কিন্তু তার নিজের ভিতরে যে মামিয়ার হিপনোটিজম ধীরে ধীরে বড় হচ্ছে সেটা কিন্তু এখন বেশ পরিষ্কার। এরপর সে নিজেকে কোনো রকম সামলে সোজা পুলিশ স্টেশনে এসে উপস্থিত হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর সে জানতে পারে যে তার বন্ধু সুকুমা ইতিমধ্যে মামিয়াকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে। আসলে সুকুমা তাকাবেকে এই সাইকোলজিস্ট কেস থেকে দূরে রাখার জন্য এমন একটা সিদ্ধান্ত নেয়, কারণ তাকাবে এই ইনভেস্টিগেশন করতে গিয়ে অলরেডি বেশ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে আর এটা তার বন্ধু খুব ভালোভাবে নোটিস করে। কিন্তু এই খবরটা শোনার পর তাকাবে উল্টো তার বন্ধুর উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। ফলে সে একটুও সময় নষ্ট না করে সরাসরি মামিয়ার সাথে কথা বলার জন্য ওই হসপিটালে চলে আসে। এবার হসপিটালে পৌঁছে তাকাবে যখন মামিয়ার সেলে ঢোকে তখন চারিপাশের পরিবেশটা বেশ থমথমে ছিল। সে মামিয়ার চোখের দিকে তাকিয়ে বেশ রাগী গলায় বলে, আমি জানি তুমি ভিকটিমদের প্রথমে হিপনোটাইজ করো আর তারপর তাদের দিয়ে এই বিভৎস গুণগুলো করাচ্ছ। তোমার ওই জাঙ্কইয়ার্ড থেকে আমি যে এভিডেন্সগুলো পেয়েছি সেগুলোর ভিত্তিতে তোমাকে খুব সহজে জেলে পাঠিয়ে দেব। কিন্তু তাকাবের মুখের এমন কড়া কথা শোনার পরেও মামিয়া তার স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে বসে থাকে। সে তাকাবের কথায় কোনো ডিরেক্ট উত্তর না দিয়ে উল্টো তার সাইকোলজিক্যাল মাইন্ড গেম খেলতে শুরু করে দেয়। মামিয়া বেশ তাচ্ছিল্য সুরেই তাকাবেকে বলে, একজন অসুস্থ স্ত্রীর যত্ন নেওয়াটা তোমার জন্য ঠিক কতটা কঠিন কাজ সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার জীবনটা তো ফুমির দেখাশোনা করতে করতে একদম নরকে পরিণত হয়েছে। আর এই কথাগুলোই তাকাবের মনের সবচেয়ে দুর্বল জায়গায় গিয়ে সরাসরি আঘাত করে। তবে মামিয়া এখানেই থেমে না গিয়ে তাকে আরো বলে, তুমি আসলে দুটো জীবনে যাপন করছো, যার একটা হলো এই গোয়েন্দা রূপ আর অন্যটা হলো একজন অসহায় স্বামীর রূপ। কিন্তু এর কোনোটাই তোমার প্রকৃত সত্তা নয়, কারণ তোমার ভিতরে লুকিয়ে রয়েছে সম্পূর্ণ অন্য আর একটা অন্ধকার সত্তা। এখন মামিয়ার মুখের এই সাইকোলজিক্যাল কথা শুনে তাকাবের ভিতরে জমানো ক্ষোভ একদম অগ্নিগিরির মতো বিস্ফোরণ হয়। সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে বলে, হ্যাঁ, আমার স্ত্রী আসলে আমার জন্য একটা বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ডিটেকটিভ হওয়া আরো অনেক বেশি কঠিন কাজ, কারণ আমাকে শিখতে হয়েছে কিভাবে নিজের ইমোশন সবার সামনে লুকিয়ে রাখতে হয়। এখানে তাকাবের এই কথাগুলো থেকে বেশ পরিষ্কার বোঝা যায় যে ফুমির প্রতি তার মনে কতটা তীব্র ফ্রাস্ট্রেশন জমা হয়ে আছে। এখন নিজের এই ক্ষোভগুলো উগড়ে দেওয়ার পর তাকাবে যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচে। সে মামিয়াকে উদ্দেশ্য করে বলে, আমি আমার স্ত্রীকে তার এই অবস্থার জন্য ক্ষমা করতে পারি, কিন্তু তোমাকে আমি কখনো ক্ষমা করব না। তাকাবের এমন ইমোশনাল ব্রেকডাউন দেখে মামিয়া বেশ অদ্ভুতভাবে হেসে ওঠে। সে তখন বলে ওঠে, অসাধারণ, তোমার মধ্যেও দেখছি তাহলে ইমোশন বেঁচে আছে। এরপর তাকাবে যখন সে সেল থেকে বের হয়ে আসছিল তখন মামিয়া পিছন থেকে তাকে বলে যে সে খুব শীঘ্রই এই সব কিছু থেকে মুক্তি পাবে। এরপর সেলের বাইরে বেরিয়ে তাকাবে ডিউটিতে থাকা পুলিশ অফিসারকে ধরে প্রচন্ড মারধর শুরু করে দেয়, কারণ এই লোকটাই মূলত তাকাবের পার্সোনাল লাইফের ইনফরমেশনগুলো মামিয়ার কাছে লিক করে দিয়েছিল।
তো এরপর তাকাবে সরাসরি তার বন্ধু সুকুমারার কাছে চলে আসে। তারা দুজনে মিলে এবার ওই জাঙ্কিয়ার্ড থেকে পাওয়া মেজমারিজম বিদ্যা নিয়ে গভীর আলোচনায় বসে। সুকুমা এখানে তাকে জানায় যে ফ্রান্স মেজমা ছিল 1800 শতাব্দীর একজন অদ্ভুত চিকিৎসক। এই লোকটা মূলত প্রথমবারের মতন হিপনোটিজম করার এই পদ্ধতিটা আবিষ্কার করেছিল। সেই সময় এই বিদ্যাটাকে কোনো মেডিকেল সায়েন্স হিসেবে না ধরে বরং এক ধরনের কালো জাদু হিসেবে ট্রিট করা হতো। এখানে সুকুমা বেশ চিন্তিত মুখে তাকাবেকে সতর্ক করে বলে যে মামিয়ার থেকে দূরে থাকাটাই এখন সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে, কেননা মামিয়া যে কোনো সময় তাকাবেকেও নিজের কথার জালে ফাঁসিয়ে হিপনোটাইজ করে ফেলতে পারে। এরপর সুকুমা তাকাবেকে একটা পুরাতন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও ফুটেজের কথা বলে, যা তাদের এই কেসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। সুকুমার রিসার্চ অনুযায়ী এই ভিডিওতে সুজু মুরাকাওয়া নামের এক মহিলার হিস্টেরিয়া রোগের চিকিৎসা করা হচ্ছিল। সেখানে একজন অজানা মেজমার বা হিপনোটিস্ট সেই মহিলাকে অদ্ভুত একটা পদ্ধতিতে সম্মোহিত করছিল। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই ঘটনার পরেই ওই মহিলা নিজের আপন ছেলেকে নির্মমভাবে খুন করে ফেলে। আর সেই ছেলের গলার উপরে ঠিক একইভাবে একটা ক্রস চিহ্ন খোদাই করা ছিল, যা আজকের দিনের খুনের সাথে হুবহু মিলে যায়। তার মানে তো বুঝতেই পারছো, মামিয়া নিজে এই হিপনোটিজমের স্রষ্টা নয়, বরং সে হলো এই প্রাচীন মেজমারদের একজন আধুনিক উত্তরসূরি। এই সত্যটা সামনে আসার পরে তাকাবে বুঝতে পারে যে তারা আসলে কতটা ভয়ানক একটা সাইকোলজিক্যাল লুপের মধ্যে আটকে গেছে। কিন্তু সে নিজেই যে নিজের অজান্তে মামিয়ার ওই সম্মোহনের ফাঁদে পা দিয়ে ফেলেছে সেটা সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। একদিন হঠাৎ করে পুলিশ স্টেশনে খবর আসে যে সুকুমা তার নিজের বাসায় নির্মমভাবে আত্মহত্যা করেছে। এই খবরে তাকামা দ্রুত সেখানে ছুটে গিয়ে দেখে যে পাইপের সাথে হ্যান্ডকাফ দিয়ে সে নিজে শ্বাসরোধ করে মারা গেছে। আর সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো সুকুমার আত্মহত্যার ধরন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সেও মামিয়ার ওই ডার্ক লুপের চরম শিকার হয়েছিল। কিন্তু এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই মর্মান্তিক দৃশ্য নিজের চোখে দেখার পরেও তাকাবের চেহারায় কোনো রকম ইমোশন বা দুঃখ দেখা যায় না। আর এই চরম শান্ত অবস্থায় বলে দেয় যে তার ভিতরেও কিছু একটা হতে চলেছে। এদিকে বন্ধুর এই করুণ পরিণতির পর তাকাবের মনের ভিতর তার স্ত্রী ফুমির নিরাপত্তা নিয়ে একটা অজানা ভয় ঢুকে যায়। তাই সে আর কোনো ধরনের রিস্ক না নিয়ে কিছুদিনের জন্য ফুমিকে একটা সুরক্ষিত হসপিটালে ভর্তি করে দিয়ে আসে। সে ভেবেছিল যে এই কাজটার মাধ্যমে সে অন্তত তার অসুস্থ স্ত্রীকে মামিয়ার ওই কালো ছায়া থেকে দূর করে রাখতে পারবে। কিন্তু ঠিক তখনই পুলিশ স্টেশনে খবর আসে যে মামিয়া তার কড়া পাহারা সেল থেকে রহস্যজনকভাবে পালিয়ে গেছে। তাকে পাহারা দেওয়ার জন্য সেখানে যারা ডিউটিতে ছিল তারা কেউই টের পায়নি যে ওই লোকটা ঠিক কখন উধাও হয়ে গেল। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই পালানোর পিছনে কিন্তু আসল হাত রয়েছে স্বয়ং তাকাবেরই। কিভাবে? আসলে মামিয়ার হিপনোটিজম তাকাবের ব্রেনে এমনভাবে বসে গিয়েছিল যে সে অনেকটা অবচেতন মনে তাকে সেই সেল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। এবার এমন পরিস্থিতিতে তাকাবে সোজা চলে আসে শহরের অন্য একটা প্রান্তে, যেখানে পুরাতন আর একটা পরিত্যক্ত গোডাউন ছিল। এটাই ঠিক সেই জায়গা যেখানে 1800 শতাব্দীর ওই আদি মেজমারিজম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওটা শুট করা হয়েছিল। তাকাবে আগে থেকেই জানতো যে মামিয়া হসপিটাল থেকে পালিয়ে সরাসরি ঠিক এখানে এসে লুকিয়ে থাকবে। তাই গোডাউনে সে স্যাঁতসেঁতে অন্ধকার ঘরে ঢোকার পর মামিয়ার সাথে এবার তার সামনাসামনি দেখা হয়ে যায়। মামিয়া তাকাবার দিকে তাকিয়ে একটা শয়তানে হাসি দিয়ে বলে, এটা আমাদের ভাগ্যে লেখা ছিল যে তুমি আজ এখানে আসবে। তুমি এখানে নিজের প্রকৃত সত্তাকে চিনতে পারবে আর আমরা দুজনে একদম এক হয়ে যাব। কিন্তু মামিয়া তার কথা শেষ করার আগেই তাকাবে নিজের পকেট থেকে বন্দুক বের করে সরাসরি তাকে শুট করে দেয়। আর এভাবেই বিকট শব্দে মামিয়ার ওই ভয়ানক সাইকোলজিক্যাল মাইন্ড গেমে চিরস্থায়ী একটা সমাপ্তি ঘটে। তবে মামিয়া মারা গেলেও মুভির আসল ক্লাইম্যাক্স কিন্তু এখনো বাকি রয়ে যায়। মামিয়াকে হত্যা করার পর তাকাবে সেই গোডাউনে রাখা একটা পুরাতন গ্রামোফোন নিজ হাতে প্লে করে। আর সেই গ্রামোফোনের ভিতর থেকে অদ্ভুত এবং গা ছমছমে একটা আদিম ভয়েস রেকর্ড বেজে আসতে থাকে। এই রেকর্ডটা ছিল মূলত সেই আদি মেজমারিজমের মন্ত্র, যা মানুষের অবচেতন মনকে পুরোপুরি কন্ট্রোল করতে পারত।
আর এই মন্ত্র শোনার মাধ্যমেই তাকাবের ভেতরে শেষ মানবিক সত্তাটুকুও চিরতরে অন্ধকারে হারিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হসপিটালে থাকা অবস্থায় ফুমিকে কেউ একজন নির্মমভাবে হত্যা করেছে, আর ফুমির সেই লাশের গলার উপরে ঠিক আগের খুনিদের মতো একা আছে নিখুঁত ক্রসের চিহ্ন। যদিও মুভিতে এখানে সরাসরি দেখানো হয়নি যে কে কাজটা করেছে, তবে সেটা যে কে করেছে তা হয়তো তোমার বুঝতে আর বাকি নেই। মুভির একদম শেষ সিনে তাকাবেকে একটা ক্যাজুয়াল রেস্টুরেন্টে বেশ শান্তভাবে খাবার খেতে দেখা যায়। তার চেহারায় স্ত্রীর মৃত্যু বা বন্ধু হারানোর শোক বিন্দুমাত্র নেই। এরপর যে ওয়েট্রেস তাকাবেকে খাবার সার্ভ করছিল সে হঠাৎ করে একটা বিভ্রমে পড়ে যায়। তাই সে কাউন্টারের কাছে গিয়ে হাতে একটা ধারালো অস্ত্র তুলে নেয়, যা দেখি স্পষ্ট বোঝা যায় যে সেও ইতিমধ্যে হিপনোটাইজ হয়ে গেছে। আর এদিকে তাকাবে তখন মনের আনন্দে চেয়ারে বসে ধূমপান করতে থাকে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই মুভিটাও এখানে শেষ হয়। কিন্তু প্রশ্ন হলো তাকাবে কেন মামিয়াকে মারলো, আর এই শেষের দৃশ্যটা আসল অর্থ বা সিগনিফিকেন্স কি? বড় বড় মুভি বোদ্ধাদের মতে মামিয়া আসলে কোনো সাধারণ খুনি ছিল না, সে ছিল একটা ভ্যাসেল বা জাদুকরি পাত্র। মামিয়া তাকাবাকে উস্কে দিয়েছিল যাতে সে তাকে হত্যা করে, আর এই ম্যাজমরিজমের কালো জাদুর নতুন উত্তরাধিকারী হতে পারে। আসলে এই সাইকোলজিক্যাল মুভিটার নাম কিওর বা নিরাময় রাখার পিছনে একটা ডার্ক ফিলোসফি লুকিয়ে আছে। আমাদের সমাজ আমাদেরকে সবসময় শেখায় যে নিজের রাগ, হতাশার ইমোশনগুলোকে মনের ভিতরে জোর করে চেপে রাখতে, কিন্তু এই চেপে রাখা ক্ষোভগুলোই একসময় মানুষের ভিতরে ভয়ানক মানসিক রোগের জন্ম দেয়, যা সমাজকে ভেতর থেকে পচিয়ে ফেলে। মামিয়া তার হিপনোটাইজের মাধ্যমে মানুষের সেই চেপে রাখা ক্ষোভগুলোকে বাইরে বের করে আনতো, আর এইটাই ছিল তার ভাষায় এই সমাজের ফেক মানুষদের জন্য একমাত্র কিওর বা সমাধান। তাকাবেও তার স্ত্রীর প্রতি থাকা বিরক্ত আর ফ্রাস্ট্রেশনের কারণে ভেতরে ভেতরে চরম অসুস্থ হয়ে পড়েছিল। তাই সে মামিয়ার এই ভয়ানক কিওর গ্রহণ করে নিজের স্ত্রীকে খুন করার ফলে চূড়ান্ত শান্তি খুঁজে পায়। আর এখন সে নিজেই নতুন মামিয়া হয়ে শহরের বুকে এই ভাইরাসটা নীরবে ছড়িয়ে দিতে থাকে।